অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, এটা সম্বন্ধে সিদ্ধান্ত জানানো হয় নাই। কিন্তু আমি আবারও বলি, কথাটা ছিল ধর্ম নিয়ে রাজনীতি, নট ধর্মভিত্তিক রাজনীতি। ফলত ধর্ম নিয়ে রাজনীতির বিষয়টা বাংলাদেশে, এই প্রশ্নটা ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না। এটা ইভেন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও বলে থাকেন যে ধর্মকে রাজনীতির হাতিয়ার করে। কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোনো রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না, এবং এটা সম্বন্ধে সরকারের কোনো স্পষ্ট অবস্থান এখনো, বা এটা সম্বন্ধে কোনো কেউ পাল্টা মন্তব্য করেননি। দ্বিতীয় কোশ্চেনটা ছিল আপনার শিক্ষাঙ্গনে রাজনীতি। এই বিষয়টা হচ্ছে যে শিক্ষাঙ্গনে শিক্ষক এবং ছাত্র রাজনীতির বিষয়ে মোটা দাগে বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে এক ধরনের আলোচনা চলতেছে, যে যাতে হচ্ছে যে কোনোভাবেই আগের যেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের শিক্ষক এবং ছাত্রলীগের ছাত্র রাজনীতি, ওই ধরনের রাজনীতি যাতে ফেরত না আসে, এইটা তার পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য। রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পেসিফিক গাইডলাইন্স এখনো বলা হয় নাই, কিন্তু এইটা অলরেডি বাংলাদেশে যারা বিভিন্ন ক্যাম্পাসে সবাই এই বিষয়ে স্ট্রং একটা অবস্থান ব্যক্ত করেছেন। এবং এই রাজনীতি যদি না থাকে, ছাত্র রাজনীতি যদি না থাকে, তাহলে কোন ফরম্যাটে রাজনীতি হবে এটা নিয়ে মূলত এক ধরনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে আমি যদি ভুল না বলি একটা আলোচনার আয়োজন হয়েছে এবং অন্যান্য জায়গায় আলোচনা হচ্ছে। আমরা চাই যে সমাজের বিভিন্ন অংশের ভিতরে, ক্যাম্পাসের বাইরে এই আলোচনাগুলো হোক, এবং এই ডিবেট অ্যান্ড ডায়ালগের ভিতর দিয়ে যে একটা কনসেনসাস ক্রিয়েটেড হবে, ওইটার ভিত্তিতেই তখন হচ্ছে সরকার তার অবস্থান ব্যক্ত করবে। আরেকটা বিষয় বলছি, মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন, বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা, মন্দিরে হামলা, এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এবং কারো মানবাধিকার, যিনি যদি কেউ এখানে স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি, দোসর হিসেবে দালাল অথবা দোসর হিসেবে কাজ করেছেন, তাদেরকে জনগণ তাদের বিচার করবে না, মব তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের আওতায়, আইনের হাতে সোপর্দ করতে হবে। আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে। জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয়, এবং যাতে সবার, এই যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সাথে কোনো ধরনের বেইমানি না হয়। এই ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর হস্ত এখনো, এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, আগামীতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে যাতে আইনগতভাবে যারা এই পারপেট্রেটরস আছে ওদের বিচার করা যায়। কিন্তু জনগণ যাতে এই বিষয়ে মব জাস্টিসের আশ্রয় নেয় না, এই বিষয়ে বারবার ব্যক্ত করা হচ্ছে। বিভিন্ন কয়েকজন উপদেষ্টা এটা নিয়ে বলেছেন, আমরা নিজেরাও বলছি, অনেকেই বলার চেষ্টা করছেন। ফলত এখানে সরকারের অবস্থান অনেক দিন আগে থেকেই স্পষ্ট। বলেন আপনার পরিচয়। আজকে এই বিষয়ে কোনো আলাপ হয়নি। ছাত্ররাও এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন আমি শুনি নাই। আজকে এটা নিয়ে কোনো আলাপ হয়নি। এটা তো আগে যখন পলিটিক্যাল পার্টিগুলো চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজারের সাথে কথা বলেছেন তখন এই বিষয়গুলো কিছুটা এসছে। তো আজকে ছাত্রদের সাথে যারা এই জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানের সামনের সম্মুখভাগের যোদ্ধা সমন্বয়কারী ছিলেন, তাদের সাথে 150 জনের সাথে খুবই খোলামেলা আলাপ হয়েছে, কিন্তু পুরো 2 ঘন্টার অনুষ্ঠানে এই বিষয়ে কোনো আলাপ হয়নি। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমার নাম আকসুদুল নবী, আমি চ্যানেল থেকে স্পেশাল করেসপন্ডেন্ট। আপনি বলেছেন যে প্রধান উপদেষ্টার সাথে আজকে মতবিনিময়ে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অনেকেই ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনেকেই মনে করেন, তাদের সাথে আমরা কাজ করি, তারা অনেকেই মনে করেন 5 তারিখের বিজয় পরবর্তী সরকার এবং রাষ্ট্রীয় বিষয়াদিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই, এবং তাদের অনেকেই নিজেদের ডিপ্রাইভ মনে করে। আজকে এই মতবিনিময়ে এই জাতীয় কোনো আলোচনা হয়েছে? এটা খুবই আমি বলবো যে খুবই হৃদয় ঘন একটা পরিবেশ। সবাই ছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির সবাই ছিলেন, এবং এই যে বৈষম্য আপনি যে প্রশ্নটা বললেন, এই ধরনের কোনো আমরা শুনি নাই। তারা সবাই এক ছিলেন, সবাই ছাত্র,
সহযোদ্ধা কারো কারো সহযোদ্ধা মারা গেছেন, কারো কারো সহযোদ্ধা চোখ হারিয়েছেন, তাদের বর্ণনা এসছে। এবং আপনি জানেন স্যার যখন ভাষণ দিলেন 20 মিনিটের একটা ভাষণ, একটা সময় পুরো 150 জনের মধ্যে সবাই কাঁদতেছে, মানে আমরা সবাই চোখে কেউ পানি ধরে রাখতে পারছিলাম না। স্যার অনেক জায়গায় গিয়েছেন, স্যার যারা ইনজুর তাদেরকে দেখতে গিয়েছেন, উনি ওগুলো বর্ণনা করছেন। আর আমাদের কারো, আপনি বিশ্বাস করবেন কিনা, সবাই আমরা অনেকে তো হু হু করে কাঁদছিল। তো এইটা আপনি যেটা বললেন, আমরা এটা আজকে অন্তত এই ধরনের কোনো কথা আমরা শুনি নাই। আরেকটা জাস্ট ক্লারিফিকেশন দিই, যেহেতু আমি আয়োজনের সাথে ছিলাম, আজকের এই প্রোগ্রামটাতে বেসিক্যালি আপনারা যদি খোঁজ দেন, হাসনাত সার্জিস সহ শুরু করে যারা মানে একটু যাদেরকে চিনেন আপনারা, ওদের অধিকাংশই ছিল না। ওরা দেশব্যাপী একটা সফরে আছেন, বরং ছিল যারা এতদিন কোনো না কোনো ফরম্যাটে, মানে এই যে আপনি যেটা বলতেছিলেন ডিপ্রাইভ ফিল করতেছিল অথবা এক্সক্লুডেড ফিল করতেছিল, ওরাই মূলত আজকে ওদের অধিকাংশকে আজকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়েছে। এবং আমরা আজকে ওদেরকেও বলছি যে পুরা বাংলাদেশে আরো যারা মনে করতেছে যে যাদেরকে সিদ্ধান্ত গ্রহণ অথবা অংশগ্রহণের জায়গায় যাদেরকে একত্রিত করা যাচ্ছে না, অ্যাকোমোডেটেড করা যাচ্ছে না, তাদেরকেও আমরা ধীরে ধীরে আহ্বান করব, তারাও যাতে সার্বিকভাবে এই সরকারের সাথে সহযোগিতামূলক এবং একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকে, একটা সম্পর্ক জায়গা থেকে কাজ করবে। এটা যাতে তারা করতে পারে, ওই সুযোগটা ধীরে ধীরে আরো পুরা তৃণমূল পর্যন্ত বিস্তার করা হবে। ফলত এই প্রশ্নটা আশা করি আজকের পর থেকে আর থাকবে না। আমি ঢাকা আজকে আলোচনায় একটি কথা আসছে যে যারা আন্দোলনে নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের যে পুনর্বাসন বা রাষ্ট্রীয় সম্মানের জন্য যে ফাউন্ডেশন, সেটা অগ্রগতি করা হয়। আজকে 1 মাস হয়ে গেল যে আহত এবং নিহতদের চূড়ান্ত তালিকা এখন পর্যন্ত জানিয়ে হয়নি, এটার ব্যাপারে অগ্রগতি করা। আপনার একটা এই বিষয়টা নিয়ে আমি বলবো যে খুবই মানে অব্যাহত গতি, আমি এটা বলবো যে খুবই ভালোভাবে কাজ হচ্ছে। আপনার বুঝতে হবে যে হাজার হাজার ছেলে, কালকে আমরা একটা স্ট্যাটিস্টিক আপনারা প্রথম আলোতে দেখেছেন, আমরাও এটা জানাচ্ছি, সেটা হচ্ছে 18,000 ছেলে আহত হয়েছে, ছেলে মেয়ে, ছেলে, ছাত্র, জনতা, দিনমজুর, শ্রমিক, পেশাজীবী। এটা তো শুধুমাত্র ছাত্ররাও সুমুখ ভাগে ছিল, কিন্তু পরবর্তীতে এটা পুরো একটা ন্যাশনাল আপরাইজিং। তা আমরা সবার ঠিকানা নিচ্ছি, সবার আমরা স্ট্যাটিস্টিক্স নিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশে যেভাবে আগে পলিটিক্যাল ভায়োলেন্সের ক্ষেত্রে আমরা কি দেখি, যে যখন কেউ মারা যান তার লাশটাকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, কারণ ওইখানে একমাত্র জায়গা যেখানে পোস্টমর্টেম করা যায়, বা সরকারি ওই জায়গার থেকে, ঢাকা মেডিকেল কলেজ থেকে পোস্টমর্টেমগুলো করে। তো এবার যেটা হয়েছে যে এত ম্যাসিভ ছিল ম্যাসাকারটা, যে জন্য হয়েছে যে দিনমজুরের ওয়াইফ, তার হাজবেন্ড মারা গেছেন। আমি একজনের সাথে কথা বলেছি, তার হাজবেন্ড মারা গেছেন, উনি দেখছেন যে মারা তো গেছেন, আমি কেন আবার হাসপাতালে যাব আমার হাজবেন্ডকে পোস্টমর্টেম করাতে, এই হ্যাসেল। আর পুলিশ তো জানেন সেই সময় পুলিশ কি রোল প্লে করেছে গত 15 বছর ফ্যাসিবাদী আমলে। তো উনি কি করেছেন, পুরো হাজবেন্ডের লাশটাকে নিয়ে উনি গ্রামে যেয়ে দাফন করে ফেলেছেন। এবং অনেক ক্ষেত্রে দাফনের কি জন্য জানাজার নামাজও খুব তড়িৎ গতিতে ওনারা করেছেন, যাতে পুলিশি যে হ্যারাসমেন্ট সেটাকে অ্যাভয়েড করার জন্য। তো এই যে প্রত্যেকটা লোক যারা যারা মারা গেছেন, অনেকে ঢাকা মেডিকেল, আমি একটা জানি, আমি অনেকগুলো কেস জানি, ঢাকা মেডিকেল কলেজে এসছেন, আসার সাথে সাথেই নার্স বা ওয়ার্ড বয় এসে বলছে উনি তো মারা গেছেন, ভিতরে নাও। তখন দেখছে যে যখন মারা গেছে তারা কিন্তু আর ভিতরে নেয় নাই, রেজিস্ট্রেশনই করেনি। তো এই লোকগুলো তো অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের চোখের অগোচরে এদের দাফন হয়ে গেছে। তো এদের সবার ডিটেলসটা নেওয়া একটা কষ্টসাধ্য ব্যাপার, আপনাদের এটা বুঝতে হবে। বাট আমি বলতে পারি অসম্ভব গতিতে কাজ হচ্ছে। প্রত্যেকটা অলরেডি একটা লিস্ট এসছে, আরো লিস্ট কম্পাইল হচ্ছেন, স্টুডেন্টরা করছেন, প্রাইভেট ইনিশিয়েটিভে কিছু লিস্ট হচ্ছে। আমরা সবগুলো লিস্ট কম্পাইল করে সবাইকে, যারাই আহত হয়েছেন আপনারা, তারাও এটার
তাদেরকেও লুক আফটার করা হবে এবং যারা মারা গেছেন তাদের ফ্যামিলিদেরকেও লুক আফটার করা হবে এই ফাউন্ডেশনের মাধ্যমে। এবং ফাউন্ডেশন এটা আমি বলবো যে কাজটা সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে। আর আপনি ভাববেন না যে পুরো বাংলাদেশে উত্তরা, যাত্রাবাড়ি বা এইটা, প্রতিটা পকেটে পকেটে ছোট শহরে যেগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোতেও তো ভায়োলেন্স হয়েছে, আমরা তাদেরও কথা পাচ্ছি। আমার নাম মহিউদ্দিন, আমি রেজিস্ট্রারে কাজ করি। দুটো জিনিস শিক্ষার্থীরা আলোচনা করছে কিনা সেটা জানতে চেয়েছে। একটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের মামলা হচ্ছে, হোলসেল মামলা বলে কিন্তু হচ্ছে, ওদের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনা ছিল। আর আরেকটা ছিল আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় দুদিন আগে যদি বললাম একটা লেখা লিখেছিলেন, সেই লেখার মধ্যে শিক্ষার্থীদের রাষ্ট্রীয় ফেরত যাওয়ার অনুরোধ করেছিলেন। তো আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যতটুকু আপনাদের কাছে বলতাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূলত এসেছিল বাংলাদেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন ওই অর্থে ফুল ফ্লেজ এডুকেশনটা চালু হবে। তো এই ধরনের কোনো আলোচনা কোনো ধরনের রিইটারেশন চিফ অ্যাডভাইজার মহোদয় আসতে করেছিলেন? জি, আপনার প্রথম প্রশ্নটা ছিল মামলা, হোলসেল মামলা নিয়ে। জি, এটা ওই মব জাস্টিসের মতোই ঘটনা, এবং আসিফ নজরুল স্যার বলেছেন এবং অন্যান্যরাও এটা বলেছেন যে এটা বারবারই বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে যে এটা করতে দেওয়া হবে না, এবং এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রসিডিউরস অফ ল মেনটেন করা হবে এবং ডিউ প্রসেসের ভিতর দিয়ে সবাইকে আইনের আওতায় নিয়ে বিচার করা হবে। এইভাবে হোলসেল মামলা এবং এক মামলাতে অনেকজনকে নিয়ে আসা এবং পার্সোনাল ভেন্ডেত্তার কারণে কাউকে মামলা দেওয়া, এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য হচ্ছে না বা হবে না। আর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা করেছেন যে আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা নিয়ে অথবা ক্যাম্পাসে কিভাবে শিক্ষা কার্যক্রম শুরু হবে, এ বিষয়ে আজকে কোনো আলোচনা হয়নি। বাট আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি মহোদয় বলেছেন যে 22শে সেপ্টেম্বর থেকে হয়তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শুরু হবে। আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুতই প্রশাসন ডেলে সাজানো হবে এবং শিক্ষা কার্যক্রম শুরু হবে। আমার নাম সুফিয়ান ফারাবি, আমি আরটিভি থেকে এসেছি। আমার একটা প্রশ্ন ছিল, একটি সংবাদের ভিত্তিতে ভারতের নর্থ ইস্ট নিউজ সম্ভবত লিঙ্কটা পড়েছে কিনা জানি না, সেখানে একটা অভিযোগ, নর্থ ইস্ট নিউজের কোনো রেফারেন্স এখানে আনবেন না। উনি গত 3 বছরে 500 নিউজ করেছে, তার 498টাই হচ্ছে রিউমার। প্লিজ, আপনি যদি আপনি একটা রেসপেক্টেড টিভি স্টেশনে কাজ করেন, রেসপেক্টেড নিউজ ডেইলি বা রেসপেক্টেড টিভি স্টেশন বা ওয়েবসাইটে যদি নিউজ আসে তাহলে বলবেন। নর্থ ইস্ট নিউজের আমরা জানি ওরা কি রিপোর্ট করে, ওটা নিয়ে কোনো রেফারেন্স আনবেন না। না, প্লিজ আপনি নিজের নিচে নামাচ্ছেন। আপনি আরটিভিতে কাজ করেন, একটা ফালতু ওয়েবসাইটকে আপনি এখানে কোট করছেন। সরি, আপনি নিউ ইয়র্ক টাইমসের কথা বলেন বা ডেইলি স্টারের কথা বলেন বা প্রথম আলোর কথা বলেন, তার একটা করলে ওইটাকে রেফারেন্স আনেন।